ভাঙড় থেকে অনেক রসদ পান মমতা বন্দ্যোপাধ্যায়। আইএসএফ এ যোগদান করেই বিস্ফোরক আরাবুল ইসলাম। আপনারা দেখেছেন কয়েকদিন আগে অর্থাৎ 16ই মার্চ ফুরফুরা এসে তৃণমূল ছাড়ার কথা ঘোষণা করেন আরাবুল ইসলাম, এবং সেই কথা মতোই আজকে তিনি ফুরফুরায় এসে আইএসএফ এর রাজ্য কমিটির সভাপতি শামসুর আলী মল্লিকের হাত থেকে আইএসএফ এর ঝান্ডা তুলে নেন। যেমনটা তার বক্তব্য যে তৃণমূল দিনের পর দিন এলাকায় অত্যাচার যে চালিয়েছে তারই বিরুদ্ধে তিনি তৃণমূল ছেড়ে এবার আইএসএফ এ যোগদান করলেন। এদিন ফুরফুরায় আইএসএফ এর কেন্দ্রীয় যে কার্যালয় সেখানে এসে আরাবুল ইসলাম, তৃণমূলের প্রাক্তন বিধায়ক, আইএসএফ এর রাজ্য কমিটির সভাপতি শামসুর আলী মল্লিকের হাত থেকে দলীয় পতাকা তুলে নেয়। স্লোগান দিন। ইনকিলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ। আমরা আজ রাখিনি, বিগত দিন থেকে আজও এবং আগামী দিনেও আমাদের নীতি নৈতিকতার প্রশ্নটাকে আমরা সামনে রাখব। আমার দেশের সংবিধান যে সিস্টেমের কথা বলে, দেশের সংবিধান অনুসারে কারাগার তৈরি হয়েছে, যে কারাগারকে আমরা কারাগার বলতে পারি না, কিন্তু সাংবিধানিক পরিভাষা কি? সংশোধনাগার। তাহলে আমার দেশের রাষ্ট্র যদি কোনো অপরাধীকে তার সুযোগ দেয় তাকে সংশোধনাগারে রেখে সংশোধন করার, তাহলে আমরা কেউ দেশ এবং দেশের সংবিধানের ঊর্ধ্বে কেউ নই। সুতরাং কোনো মানুষ তিনি যদি তার বিগত দিনের রাজনৈতিক জীবনের যে অন্ধকার দিকগুলো ছিল সেই দিককে পরিত্যাগ করে নতুন করে সংবিধান মোতাবেক, নতুন করে ভারতবর্ষের যে গণতন্ত্র, আমাদের ঐতিহ্য, আমাদের যে পরম্পরা, সেই পরম্পরা মেনে তিনি যদি রাজনৈতিক কর্মকাণ্ড নতুন করে শুরু করতে চান, আমাদের সংবিধানেই সেই প্রভিশন রয়েছে। এটাকে সুযোগ দেওয়া আসলে সংবিধানকে এবং সাংবিধানিক সুযোগকে মর্যাদা দেওয়া বলেই আমরা মনে করি। তাঁর মানসিকতা, মমতা বন্দ্যোপাধ্যায়ের মানসিকতা, তিনি কিন্তু এখন কান দিয়ে শোনেন না, এখন চোখ দিয়ে শোনেন। ভাঙড়ে এমন একজন কুখ্যাতকে ভাঙড়ের দায়িত্ব দেওয়া হয়েছে। শুধু কুখ্যাত নয়, তিনি নিজেও বলেছিলেন বোমবাদিস ক্যানিংয়ে, তুই এই করিস সেই করিস, মেশিন নিয়ে তুই ঘোরাঘুরি করিস। আজও সেই ব্যক্তি। আপনারা আজকেরও একটা খবর দেখবেন, আজকেরও দুজন ছেলে মারা গেছে বোম বানতে গিয়ে দুজন ছেলে মারা গেছে। এটা আপনাদের জেনে রাখা উচিত যে একজন ক্রিমিনাল, একজন অত্যাচারিত, একজন তোলাবাজ, একজন ভাঙড়ের মাটিতে, ক্যানিংয়ের মাটিতে যার হাতে রক্তে লাল হয়ে গিয়েছে, সেরকম একজন ব্যক্তিকে মমতা বন্দ্যোপাধ্যায় মাথায় তুলেছে। তার একটাই কারণ, ভাঙড় থেকে রসদ যায়, রসদ। আমি আর ডাইরেক্ট বলছি না, ভাঙড় থেকে অনেক কিছু পান যিনি এখন বাংলার মুখ্যমন্ত্রী। সেই কারণে একজন কুখ্যাত খুনি, একজন অত্যাচারিত। আজকে আপনারা ভাবতে পারেন, গত কয়েকদিন আগে তিনি পোলেরহাট বাজারে, পোলেরহাট থানায় যাচ্ছিলেন, থানা থেকে ফিরছেন, তখন 20খানা গাড়ি থানার সাথে, থানার লোক ফিট করা ছিল, থানার লোকই বোম মেরেছে। তারপরে আইএসএফ এর লোকেদের অ্যারেস্ট করা হয়েছে, এখনো তারা জেলে আছে। বেশ কিছু ছেলে তারা সেখানে ছিলও না, নেতৃত্ব, অঞ্চল নেতৃত্বদের নামেও কেস করে তাদের বাইরে রাখা হয়েছে। আজকে এই ধরনের হচ্ছে শওকত মোল্লার প্ল্যান। সেই প্ল্যান আজকে পরিষ্কার প্রমাণ হয়ে গেল। আল্লাহ দেখিয়ে দিল যে মিথ্যে করে আইএসএফদের নামে কেস দেওয়া আর বোম মারা। আজকে দুজন ছেলে তৃণমূল কংগ্রেসের, আজকে তারা মৃত্যুর সাথে মৃত্যু হয়েছে, আর 4 জনের হাত পা উড়ে গেছে, হসপিটালে আছে। তাও সেটা কোথায়? ক্যানিং হসপিটাল, ক্যানিংয়ে ওই যে জায়গাটা কি আনসার, ঝোড়োর মোড়ে, ক্যানিংয়ে ঝোড়োর মোড়ে শওকত মোল্লার নিজস্ব জায়গা। সেখানে 4 জন ভর্তি আছে, কারুর পা চলে গেছে, কারুর হাত চলে গেছে। তারাও 4 জন মৃত্যুর সাথে লড়াই করছে, যে কোনো সময় মারা যেতে পারে। আজকে এই ধরনের চক্রান্ত, এই ধরনের অত্যাচার, আমি সেই কারণে আমি বসে থাকতে পারিনি, তারপরে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি আইএসএফটা করব। আইএসএফটা সিদ্ধান্ত আজ থেকে কয়েক মাস আগে নিয়েছি। তারপরে পরপর প্রসেস চলতে আলোচনা করতে আজকে আমি দলে জয়েন করলাম। আমি শুধু একটাই কথা বলবো, যে দুজন পীরজাদা, যাদের নেতৃত্বে গোটা রাজ্য কেঁপে উঠেছে,
আজকে যাদের নেতৃত্বের প্রতি বাংলার মানুষ আস্থা রাখছে, আমি সেরকম একজন ব্যক্তি, সেরকম নেতৃত্বের হাতে হাত দিয়ে আজকে এই দলে আমি অংশগ্রহণ করলাম। এটা আমার গর্ব। আমি এটা মনে করি যেটা আমার গর্ব যে আজকে নওশাদ ভাই, আব্বাস ভাইদের মতন ব্যক্তিদের হাত ধরে আমার পাশে আমার দলের সভাপতি বসে আছেন, একজন শিক্ষিত অত্যন্ত ভদ্রলোক। তাদের নেতৃত্বের প্রতি আজকে আমি শুনি, বক্তব্য শুনি, আমার সেক্রেটারি এখানে বসে আছে, অত্যন্ত বক্তব্য দেয়, সুন্দর বক্তব্য। হয়তো আমরা এতটা ভালো বক্তব্য নাও দিতে পারি, তবে আগামী দিনে আমি শুধু একটা কথা বলবো যে ভাঙড় আর ক্যানিংয়ের শান্তি বজায় রাখার জন্য একদিকে মানে সবাই মিলে ভাঙড়কে শান্ত করতে হবে। যেমন নওশাদ ভাই আছে, যেভাবে আদেশ দিবে সেটা আমরা নির্দেশ আদেশ মেনে চলব। বলছিলাম দাদা, এক সময় আরাবুলের বিরুদ্ধে অভিযোগ উঠতো উনি বোমা মারতেন এবং মানুষের উপর অত্যাচার করতেন, সেই আরাবুলকে দলে নিলেন, অশান্তি তো আর বাড়বে। ইসলাম সাহেব যখন আমাদের দলে আসার জন্য মনস্থির করেছিলেন, প্রস্তাব দিয়েছিলেন, আমরা আমাদের যে নেতৃত্বের মাধ্যমে দিয়েছিলাম, আমরা বেশ কয়েকটি শর্ত রেখেছিলাম। শর্তের অন্যতম ছিল গত পঞ্চায়েত নির্বাচনে যে খুন হয়েছে আমাদের 3টে কর্মী, তাদের পরিবারের কাছে ক্ষমা চাইতে হবে। তাদের পরিবার যদি ক্ষমার নজরে দেখে তাহলে আমরা আমাদের পার্টিতে জয়েনিং এর ব্যাপারে আমরা ভাববো। আপনারা দেখেছেন দিনের আলোর মতো পরিষ্কার হয়েছে, মিডিয়ার মাধ্যমে সম্প্রচারিত হয়েছে যে পরিবারের কাছে ক্ষমা চেয়েছে, 1 নম্বর শর্ত পূরণ। দ্বিতীয় শর্ত হচ্ছে, আপনারা ওটা তার পাবলিশ করা যায় না সবকিছু। দ্বিতীয় শর্ত যেটা হচ্ছে, এই ধরনের একাধিক শর্ত দিয়েছিলাম যে তিনি আজকে আগে পর্যন্ত, আজকে এখানে পার্টির ঝান্ডা ধরার, এসএফ এর ঝান্ডা ধরার আগে পর্যন্ত যে সমস্ত কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিলেন, যেগুলোকে আমরা অসামাজিক বলছি, অনৈতিক বলছি, সেই কর্মকাণ্ড সম্পর্কে তার অবস্থান কি এবং আগামী দিনে সে কোন পথে চলবে তার প্রতিজ্ঞা, এই ধরনের অনেক কটা পয়েন্ট ছিল। আমি একটা কথাই বলবো, এখন দেশে আর জেল নাই, সংশোধনাগার আছে। নির্দিষ্ট টাইম পর্যন্ত জেলে রাখার পরে তাকে ছেড়ে দেওয়া হচ্ছে না কেন? সংশোধন করে। মানুষ আইএসএফ এর ছায়াতলে এসে মেইন স্ট্রিমে ফিরতে চাইছে, জাতীয়তাবাদী নাগরিক হতে চাইছে, দায়িত্বশীল নাগরিক হয়ে উঠতে চাইছে, প্রকৃত অর্থে জনপ্রতিনিধি, প্রকৃত অর্থে রাজনৈতিক কর্মী কেমন হয় সেটা তারা ফিল করছে আইএসএফ কে দেখে। সুতরাং তারা আইএসএফ এর ছায়াতলে আসতে চাইছে। সেই জন্য আমরা আইএসএফ এ ওয়েলকাম করছি, আমাদের রাজ্য নেতৃত্ব আইএসএফ এ ওয়েলকাম করেছে। আমরা আশা করেছি বিগত দিনে যে ধরনের অনৈতিক কাজ করেছে সেইগুলো থেকে তিনি যেমন বিরত থাকছেন, আগামী দিনে তার এত ভালো কাজ করবে, কাজের মাধ্যমে বিগত দিনের সমস্ত যে কর্মকাণ্ডকে তিনি মুছে ফেলতে এবং জনমানুষের প্রভাব ফেলতে তিনি সদার্থক ভূমিকা নেবেন। এখন আমরা প্রার্থী ঘোষণা নিশ্চিতভাবে করে নিই। যখন আমরা প্রার্থী ঘোষণা করব, কে কোথায় কন্টেস্ট করছে, ইভেন নওশাদ সিদ্দিকও যদি কন্টেস্ট করে কোথায় করছে সেটা হবে। ভাঙড়ে বোম মারতে গিয়ে 2 জন মারা গেছে, বেশ কিছুজন আহত হয়েছে। আমরা বারবার বলে এসেছি, ভাঙড়ে এই বোমগুলি, হিংসা, খুন সরকার সাইড দায়িত্ব পাওয়ার পর থেকে হয়েছে। তার আজকে জ্বলন্ত প্রমাণ। এই নয়, ইতিপূর্বে এই ধরনের ঘটনা ঘটিয়েছে। আমাদের কর্মীদের বাড়ির অদূরেই বোমা রেখে আমাদের কর্মীদের ফাঁসানোর অপচেষ্টা চালানো হয়েছে। এখন নিজের ঘোড়া গর্তে নিজে ডুবেছে। এই বোমগুলো বিধানসভা নির্বাচনে আইএসএফ তথা গণতন্ত্রের বিরুদ্ধে ব্যবহার করতে চেয়ে তৈরি করা হচ্ছিল। ওই অঞ্চলের নেতা ওহিদুল ইসলাম সাহেব, তৃণমূল কংগ্রেসের শওকত মোল্লা সাহেবের একান্ত ঘনিষ্ঠ, তার নেতৃত্বে এই বোমা বাঁধার কাজ চলছিল। ওখানে পুলিশ প্রশাসন পৌঁছেছে। আমরা দেখব যদি ঠিকঠাক ব্যবস্থা গ্রহণ না করে তাহলে পরবর্তী পদক্ষেপ ভাঙড়ের সাধারণ মানুষকে নিয়ে করবে। বলছিলাম আমরা নতুন করে আর ভাঙড়ে হিংসা চাইছি না, ভাঙড়ের মানুষ খুন হোক এটা আমরা চাইছি না, ভাঙড় সহ রাজ্যে শান্তি ফিরে আসুক এটা চাইবো। কারণ এটা এক্সপ্লোসিভ ব্যবহার করা আছে, কি ভয়ঙ্কর বোমাটা বাঁধছিল এটা আমরা অবাক হয়ে যাচ্ছি। যে আমরা খবর যতটুকু পাচ্ছি একাধিক মানুষ মারা গিয়েছে তৃণমূল কংগ্রেসের এই ওহিদুল ইসলামের নেতৃত্বে যে বোম তৈরি করা হচ্ছিল। এখন এলাকাটাকে ঘিরে রেখেছে, সেই অর্থে মানুষকে প্রবেশ করতে দিচ্ছে না এবং লাশকেও নাকি গায়েব করে দিয়েছে, ওখান থেকে সরিয়ে দিয়েছে, এ অভিযোগ পাচ্ছে। এরা তদন্তের সাপেক্ষ। সবই কি ভাঙড়ের মানুষ? বাইরে থেকে লোক নিয়ে এসছে। জীবনতলা সম্ভবত ঝোড়র মোড়ের আশপাশে কোনো বেসরকারি হসপিটালে
চিকিৎসাধীন অবস্থায় আছে, যে ক্যানিং থেকে এসেছিল বা ভাঙড়ের বাইরে থেকে এসে এখানে বোমা বাঁধার কাজ করছিল। যে লোকটি মারা গিয়েছে, সম্ভবত একটা লোক মারা গেছে বলে এখন আইডেন্টিফাই হয়েছে, তারও অ্যাড্রেস চেক করা হোক, দেখলে দেখা যাবে সেও ভাঙড়ের নয়। তার কারণে আজকেও দেখা গিয়েছে ভাঙড়ে বোম মারতে গিয়ে দুজনের মৃত্যু হয়েছে এবং 4 জন আহত, এমনটাই আরাবুল ইসলাম বলছেন। এবং তিনি গর্ববোধ করছেন যে আব্বাস সিদ্দিকী এবং নওশাদ সিদ্দিকীর মতো নেতাকে তিনি পেয়েছেন। অর্থাৎ সব মিলিয়ে নির্বাচন ঘোষণা হয়ে গেছে, প্রার্থী তালিকা বিভিন্ন রাজনৈতিক দল তারা করে দিয়েছে, আইএসএফের প্রার্থী তালিকা ঘোষণা বাকি রয়েছে এবং তার আগেই আইএসএফে যোগদান করা আরাবুল ইসলাম, তাকে কোনো কেন্দ্র থেকে আইএসএফ প্রার্থী করে কিনা এখন সেদিকেই নজর থাকবে আমাদের। আপনারা নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।